Hello everyone, welcome to Study IQ. Study IQ তে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন. We are going to cover the August 2021 current affairs, which is going to be helpful for the West Bengal examination, West Bengal perspective examination, যে এক্সামগুলো তোমাদের আগামীতে আসতে চলেছে এবং যেখানে current affairs is very important part. Current affairs cover করব আমরা এইভাবে because as you know কে আমাদের এই টপিকটা এইভাবেই কভার করি যেখানটায় we always go through the whole dimensions of one topic এবং তার মধ্যে যেগুলোতে আমাদের প্রত্যেকটা অ্যান্সারকে অ্যানালাইজ করে যদি আমরা করতে পারি সেটার দিকেও আমরা এখানে নজর দিই. তো ইটস গোয়িং টু বি হেল্পফুল ফর আপকামিং এনি examination for you aspirant, and if before that if you are new on that platform, on this channel, on this particular video, then don't forget to subscribe on this YouTube channel. And if you also want to join us in other social media platform, this is Facebook or Instagram or the Telegram or the Twitter handle, you can do that there. So আমি পূজা তোমাদের প্রত্যেককে সকলকে জানাই সাদর অভিনন্দন এবং let's start the class for today. The first question is নিম্নলিখিত জায়গাগুলো বিবেচনা করুন. ধোল, ওয়াদওয়ানা, সুলতানপুর, বিন্দওয়াস. ঠিক আছে, consider the following. থল, ওয়াদওয়ানা, সুলতানপুর, বিন্দাওয়াস. These are what is the speciality of these areas? এগুলো কি রামসার সাইট নাকি ইউনেস্কোর ঐতিহ্য নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি ওপরে কোনোটিই নয়? So options are Ramsar site. These names are considered in the Ramsar sites, UNESCO heritage, biosphere reserve নাকি ওপরে কোনোটাই নয়? তো বেসিক্যালি এই যে থোল, ওয়াদনা, সুলতানপুর, ভিদওয়ারা, আমরা রামসার সাইট সম্পর্কে যেমন বলি, রামসার প্রথমে এর যদি আমরা ডিটেইলস জানতে চাই তাহলে আমরা জানি রামসার সাইটের মানে হচ্ছে দিস ইজ এ কনভেনশন অফ ওয়েটল্যান্ড. ঠিক আছে, জলাভূমির জন্য যে কনভেনশন তৈরি হয়েছিল যেটা 1971 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে অ্যাডাপ্ট করা হয় একটা ইরানিয়ান সিটিতে, যার নাম সেই শহরের নামই ছিল রামসার. এবং তারপর থেকে প্রত্যেক বছর এইভাবে এবং ইন্ডিয়াতে এটা কবে থেকে শুরু হয়? প্রথমে এটা অ্যাডাপ্টেড হয় 1971 এবং ইন্ডিয়াতে এটা অ্যাডাপ্টেশন হয় 1982 ঠিক আছে, এবং এই পুরো সময়ের পর থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাগুলো এখানে অ্যাডেড হয়েছে. অ্যান্ড দ্য রাইট অপশন ফর দিস এরিয়া অলসো, দ্যাট অপশন এ, রামসার সাইট. এই চারটে নতুন অ্যাড হয়েছে ইন 2021 in the month of August. These 4 more wetlands of India had been added to the list. Now the point is that এখানে ইউনেস্কো হেরিটেজ আমরা জানি ইউনাইটেড নেশনের আন্ডারে যে প্রচন্ড ঐতিহ্যবাহী জায়গাগুলোর জন্য ইউনেস্কো হেরিটেজ দেওয়া হয়. বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ দ্য প্লেস যেখানটায় ঠিকঠাক ভাবে সংরক্ষণ করা হয়. ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সেখানকার সংরক্ষিত এরিয়া যেখানটায় সেখানকার যে ন্যাচারাল প্রসেসে যে সমস্ত ন্যাচারাল সেখানটায় সাধারণ উদ্ভিদ বা সাধারণ প্রাণী সেগুলো রিজার্ভেশন হয়, দ্যাট ইজ কল্ড দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ. সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, রামসার সাইট. লেটস গো টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন. মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়েছে কাকে? The US Congressional Gold Medal has been given to whom? Atal Bihari Vajpayee, Rabindranath Tagore, Mahatma Gandhi নাকি জওহরলাল নেহেরু? অটল বিহারী বাজপেয়ী, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহেরু? এই চারটে অপশন মধ্যে which is going to be the right option? Atal Bihari Vajpayee, you know, he was the former Prime Minister of India. এবং তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছুই বলা নেই. He is the one of the most important and eminent personality from Bengal and who has the first Nobel Prize winner. With that কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যতটাই বলা হবে কম. মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু, the first Prime Minister of India and also an eminent personality, right? So in that case what is going to be the right option? Basically যে যে হচ্ছে US Congressional Gold Medal, এই যে অনুষ্ঠানটা এটা হচ্ছে একজন ইনফ্লুয়েন্সিয়াল US ল মেকার নিউ ইয়র্কের, তিনি রিইন্ট্রোডিউস করেছিলেন অন দ্য রেজলিউশন অফ the US House of Representatives to posthumously award the prestigious Congressional Gold Medal. Now US Congressional Gold Medal টা কি সবসময় posthumously দেওয়া হয়? posthumously দেওয়া হয়. Why posthumously? Because what does mean by posthumously? যে মৃত্যু পরবর্তী. ঠিক আছে, on the recognition of the promotion of peace and non-violence, এইখানটায় peace and non-violence এর প্রমোশনের জন্য and non-violence এই জায়গাটার জন্য যাকে দেওয়া হচ্ছে দ্য পার্সন, তোমরা বুঝতে পেরেছো, পিস এবং নন ভায়োলেন্স, দ্য রাইট অপশন ইজ অপশন সি, মহাত্মা গান্ধী ইজ দ্য কারেক্ট অপশন. মহাত্মা গান্ধী ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার. এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল, ইট ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস. ঠিক আছে, ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে দিস ইজ দ্য হাইয়েস্ট, কংগ্রেশনাল গোল্ড মেডেল ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড.
সাধারণ নাগরিকত্বের যেটা অ্যাওয়ার্ড, ঠিক আছে। এবং গান্ধী ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দিস কংগ্রেশনাল গোল্ড মেডেল। তো মহাত্মা গান্ধী ইজ নট only the person who has been given this particular award or particular gold medal, eventually he is the first Indian, ঠিক আছে। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে যাকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে মনোনীত করা হয়েছে, বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে, which has been the named the best airport in the world, নিচের মধ্যে কোনটিকে সব থেকে বেস্ট এয়ারপোর্ট বলে বানা হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর which is in the নিউ দিল্লি, হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর which is in the সৌদি আরবিয়া, অ্যান্ড এবং সরি দ্যাট ইজ ইন দোহা, ঠিক আছে, কাতারে, এবং বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল, দ্যাট ইজ অলসো বেইজিং, তোমরা জানো, এবং দেন সাংহাই ইজ অলসো ইন সাংহাই। সো which is been the best airport of the world, basically the Indira Gandhi International Airport, that is not the top one, basically it is among the world top 50 best airport. মানে কারা এই রিপোর্টটাকে ক্লিয়ার করে, দ্যাট ইজ 2021 এ যে the Skytrax World Airport Award. According to the Skytrax World Airport Award 2021, the best airport of the world has been given to the option B, the Hamad International Airport, ঠিক আছে, the Hamad International Airport, and that is the best airport of the world, ঠিক আছে, in the world, পৃথিবীর মধ্যে বেস্ট। and the Indian ভারতের the Indira Gandhi International Airport or IGI Airport, which is the Delhi ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে 50খানা যে বেস্ট এয়ারপোর্ট তার মধ্যেও এটি একটি পড়ে। নেক্সট কোয়েশ্চেনে যাব, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালককে, হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? রাজীব গৌড়া, নীরজ চোপড়া, ডক্টর ধৃতি ব্যানার্জি, নাকি ওকে রাজীব গৌড়া এদের হ্যাজ বিন রিপিটেড, তো এখানে আমরা একটা যে কোনো একটা ভাবতে পারি, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা আগে যদি ডিটেলসে যাই, রাজীব গৌড়ার কথা যদি আমরা বলি, ফার্স্ট অফ অল রাজীব গৌড়া ইজ দ্য chairperson of National Commission of the Women, ঠিক আছে, he is the chairperson of National Commission of Women. Neeraj Chopra, and if you know about Neeraj Chopra, that Olympic gold medalist Neeraj Chopra, right? তিনি হচ্ছে ভারতের প্রথম গোল্ড মেডেল নিয়ে আসা একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব, এবং তোমরা প্রত্যেকে তার সম্পর্কে অবহিত। এবং ডক্টর ধৃতি ব্যানার্জি, দ্য রাইট অপশন হিয়ার ইজ অলসো দ্য অপশন সি, ডক্টর ধৃতি ব্যানার্জি। শি ইজ দ্য ডাইরেক্টর অফ দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং যা অ্যাপয়েন্টমেন্ট কমিটি এবং এখানে যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি রয়েছে, দ্যাট ইজ দ্য ডক্টর ধৃতি ব্যানার্জি হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর ফর দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। Now the next question, stay in play প্রচারণার মুখ কে ছিলেন, বা who was the face of the stay in play campaign? নিচের মধ্যে কে, নিচে stay in play যেটা, সেটা কে ছিল? কমলেশ কুমার পন্ত, মনসুখ মান্দাভিয়া, মীরাবাই চানু, নাকি ওপরে কোনটি নয়? তো বেসিক্যালি let us talk about all these people. First of all, if we talk about Kamlesh Kumar Pant, Kamlesh Kumar Pant, he is the 1993 একজন IAS অফিসার অফ হিমাচল প্রদেশ ক্যাডার, এবং তিনি চেয়ারম্যান, নতুন অগস্টেই তিনি নিয়োজিত হয়েছেন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, NPPA, National Pharmaceutical Pricing Authority, by the Appointments Committee of the Union Cabinet. Next হচ্ছে ইউনিয়ন মিনিস্টার, যিনি হচ্ছেন মনসুখ মান্ডভিয়া, he is the Union Minister for the Health and Family Welfare, এবং তাকেও চেয়ারপারসন বানানো হচ্ছে টিবি পার্টনারশিপ বোর্ডের ক্ষেত্রে, টিবি পার্টনারশিপ বোর্ড, দ্যাট ইজ হি হ্যাজ বিন সিলেক্টেড ফর। এবং এবং এখানে মীরাবাই চানুর কথা বলা হয়েছে, মীরাবাই চানু ইজ দ্য রাইট অপশন হিয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। Stay in play, this is a campaign for the latest product innovation designed to keep more menstruating women in sports. So basically Adidas, যে আমরা জানি প্রত্যেকে জুতোর যে কোম্পানি আছে, তারা এই টোকিও অলিম্পিকে সিলভার মেডেলিস্ট মীরাবাই চানুকে স্টে ইন প্লেকে একটি মানে অ্যাট দ্য টাইম অফ দ্য মেনস্ট্রুয়েশন ইফ দ্য গার্ল ক্যান প্লে দ্য গেম অর নট, এই ব্যাপারে তাদেরকে আপলিফট করার জন্য দিস ক্যাম্পেইন হ্যাজ বিন স্টার্টেড। মীরাবাই চানু ইজ দ্য ফেস অফ স্টে ইন প্লে ক্যাম্পেইন। নাও নেক্সট কোয়েশ্চেনে যাব, বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য সড়ক উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? ওয়ার্ল্ডস হাইস্ট মোটরেবল রোড ইনোগ্রেটেড ইন হুইচ স্টেট? কাশ্মীর, পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর, লে অর লাদাখ?
সো দ্য রাইট অপশন এখানে রাজ্য বলা থেকে বলা যেতে পারে ইউটিও বলা যেতে পারে, ইউনিয়ন টেরিটরি। সো বেসিক্যালি যে এই মোটরেবল রোড ইনগ্রেশনের কথা সেটা কারা কারা ডিসাইড করে, দ্যাট ইজ দ্য বাই দ্য বিআরও। বিআরও মানে কে, যারা বর্ডার রোডস অর্গানাইজেশন। হোয়াট দ্য থিং, বর্ডার রোডস অর্গানাইজেশন, ঠিক আছে। The border road organization, they has been constructed this highest road at Umlingla Pass. Which pass? Umlinga Pass, and the height is 18,600 feet. This is the highest motorable state road of world. সব থেকে উঁচুতে তৈরি হওয়া। দিস ইজ দ্য হায়ার দ্যান দ্য বেস ক্যাম্প অফ মাউন্ট এভারেস্ট। মানে এটা এতটাই উঁচু যে মাউন্ট এভারেস্টের যে লাস্ট হাইয়েস্ট যে বেস ক্যাম্প তার থেকেও ওপরে এই রোডটি রয়েছে। অ্যান্ড দ্য রোড ইটসেলফ ইজ এ 52 কিলোমিটার লং টার্মেক স্ট্রেট থ্রু দ্য উমলিঙ্গা পাস। এবং এই উমলিঙ্গা পাসটা কোথায় অবস্থিত? দ্যাট ইজ ইন ইস্টার্ন লাদাখ। দ্য অপশন ডি ইজ দ্য রাইট অপশন হিয়ার, ইস্টার্ন লাদাখ। নাও নেক্সট কোয়েশ্চেনে যাব। ভারতের প্রথম গবাদি পশু জেনোমিক চিপ ইন্ডিগাও, প্রথম গবাদি পশু জেনোমিক চিপ ইন্ডিগাও কোন রাজ্যে চালু হয়েছে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। আগেন আই উইল টেল দ্য সেম কোয়েশ্চেন ইন ইংলিশ। ইন্ডিয়াস ফার্স্ট ক্যাটেল genomic chip Indigao launched in which state? Andhra Pradesh, Telangana, Uttar Pradesh or West Bengal? So basically India's first cattle genomic chip that has been released by the Dr. Jitendra Singh, ঠিক আছে। এবং এটা কেন হয়েছে? বিকজ অফ দ্য কনভারসেশন অফ দ্য পিওর ভ্যারাইটিস অফ ইন্ডিজিনিয়াস ক্যাটেল ব্রিডস। যে কনজারভেশন, যে সমস্ত যে ব্রিডগুলো ইন্ডিয়ান, মানে যেগুলো একদম ইন্ডিজিনিয়াস ব্রিড, যেগুলো দেশীয় ব্রিড, তার যে কনজারভেশন বেশিরভাগ কি করা হয়, বিভিন্ন রকমের গরুর মধ্যে তাদের মধ্যে মানে তাদের কনভার্সন করে নেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে ব্রিডিং করানো হয়, করিয়ে নতুন একটা প্রজাতির করা হয়। কিন্তু দিস ইজ দ্য রিজন সো দ্যাট দ্য ইন্ডিজিনিয়াস যে ব্রিড তাকে যেন ঠিকঠাক করে কনজারভেশন করানো যায়। সেই কারণে যেমন কোনগুলো ইন্ডিয়ান ব্রিড, গির আছে, সাহিওয়াল, অঙ্গলে, তাই না, কাঙ্করেজ, এই ধরনের যে ব্রিডগুলো ক্যাটেল সেকশনে বা গবাদি পশু সেকশনে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে তাদেরকে ঠিকঠাক করে কনজারভেশন করানোর জন্য এইটার ইন্ডিগাও লঞ্চ করা হয়েছে। And what is the right option for that? Andhra Pradesh, Telangana, Uttar Pradesh or West Bengal? And the right option is option B, Telangana. Telangana is the state যেখানে প্রথম ভারতের গবাদি পশুর ক্ষেত্রে প্রথম জেনোমিক চিপ, যার নাম হচ্ছে ইন্ডিগাও মানে হচ্ছে ইন্ডিয়ার যে মানে ইন্ডিয়ার যে গরু, তার উপর এটাকে তৈরি করা হয়েছে। নেক্সট যাব, ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের অধীনে কোন রাজ্যগুলি তার প্রকল্পের জন্য 4টি এসকোচ পুরস্কার পেয়েছে? ঠিক আছে, স্কচ, এটা এসকোচ লেখা আছে, দিস ইজ SCOCH, ঠিক আছে। তো বেসিক্যালি উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা নাকি পশ্চিমবঙ্গ? হুইচ স্টেট রিসিভ 4 স্কচ অ্যাওয়ার্ড ফর ইটস স্কিমস আন্ডার দ্য ইজ অফ ডুইং বিজনেস ইনিশিয়েটিভ? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। So the government of West Bengal has received 4 Scotch Award. The right option is option D, not other state. এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পেয়েছে এই স্পেশাল, যেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস ইনিশিয়েটিভকে ঠিকঠাক রাখার জন্য ওয়েস্ট বেঙ্গলকে পেয়েছে। এই যে এইটার যে স্টেট স্কিম তার নাম হচ্ছে শিল্পসাথী। Shilpo-Sathi, right? Shilpo-Sathi is the scheme, the online single window portal that has won the Platinum Award, যেখানে auto renewal of the certification of enlistment through an online system for urban award, সেইখানটা তারা গোল্ড মেডেল পেয়েছে। এবং the online issuance of trade license in rural India in the মানে এটার মধ্যে আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা তার নাম হচ্ছে নথিকরণ। দিস ইজ দ্য অনলাইন ওয়ে টু হ্যাভ আ লাইসেন্স,
ঠিক আছে, ই নথিকরণ, এইটার মাধ্যমে শিল্পসাথী স্কিমের মাধ্যমে যে পশ্চিমবঙ্গে ইজ অফ ডুইং বিজনেস অনেক যে হাইয়েস্ট ক্যাপাসিটি পেয়েছে 2021 অগস্ট মাস অবধি হিসাবে, সেই ক্ষেত্রে সে 4টে স্কচের অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, স্কচ ইজ দ্য দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস ইনিশিয়েটিভস। ঠিক আছে, নাও নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। যা জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের বিষয়ে আদেশ জারিকারী দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে কোনটা? নিচের মধ্যে কোনটা? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু না মহারাষ্ট্র? which has been the first state in the country to issue the order with the regard of the implementation of the national educational policy? আমরা জানি 2020-তে ন্যাশনাল এডুকেশনাল পলিসি চালু হয়েছে, এবং প্রশ্ন হচ্ছে এটা যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা, সেটা এর মধ্যে কোন স্টেটে প্রথম, ভারতবর্ষের কোন স্টেটের মধ্যে প্রথম ইমপ্লিমেন্ট হতে চলেছে? ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে নতুন নতুন পলিসিগুলোকে নেওয়া হয়েছে এবং তার মাধ্যমে যে পুরো শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন ঘটানোর চেষ্টা ভারত সরকারের তরফ থেকে করা হচ্ছে, সেটা কোন স্টেট সবার প্রথমে সেটাকে অ্যাডপ্ট করতে চলেছে? সো অপশন কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? সো দ্য রাইট অপশন ইজ অপশন বি, কর্ণাটকা. So Karnataka has become the first state in the country to issue the order with regard to the implementation of the national education policy, which is called NEP 2020, right? Now the state government যেটা তার মানে Karnataka state government, they has issues the order for the implementation of NEP কবে থেকে? না তো যে কারেন্ট একাডেমিক ইয়ার 2021 এবং 2022, এই একাডেমিক ইয়ারে এই এনইপি চালু হবে, এই জাতীয় তারা নোটিফিকেশন অলরেডি চালু করেছে। নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন। পানি মাহ বা জল মাস, পানি মাহ আমরা দেখতে পাচ্ছি মানে জলের মাস কোন ইউটি বা রাজ্যে চালু করা হয়েছে? নিচের মধ্যে কোন রাজ্য বা ইউটিতে জল মাস বা পানি মাস অফ ওয়াটার মান্থ হ্যাজ বিন লঞ্চড? দিল্লি, মহারাষ্ট্র, লাদাখ নাকি নান অফ দ্য অ্যাবভ? তো বেসিক্যালি দিল্লি, মহারাষ্ট্র, লাদাখের মধ্যে দ্য রাইট অপশন ইজ অপশন সি, লাদাখ। লাদাখে বলা হয়েছে যে দ্যাট দিস ইজ বিন কল্ড দ্য ওয়াটার মান্থ, যাতে কি লাদাখের যে ভিলেজার্সরা রয়েছেন তারা মানে লাদাখে যে যারা বসতিকারী, যারা বসবাস করছে অলরেডি, তারা যাতে পরিষ্কার জলের ইম্পর্টেন্স জানতে পারে, বিকজ দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ক্লিন ওয়াটার, দ্যাট ইজ ওয়াই they have started the Panima or water month that is been launched in the Ladakh, right? Now the next question, plastic মিশ্র হস্তনির্মিত কাগজ কোন পরিকল্পনার অধীনে বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য উদ্ভাবনের পেটেন্ট পেয়েছে? এসডিজি, পুনর্পরিকল্পনা, উপরের উভয়টাই নাকি তাদের কোনোটাই নয়? ঠিক আছে, বলছে যে প্লাস্টিক মেক্স এ হ্যান্ডমেড পেপার which has got the patent for innovation to recycle waste plastic under which plan? নিচের মধ্যে কোন প্ল্যানের মাধ্যমে তারা এটা পেয়েছে? এসডিজি নাকি REPLAN, রিপ্ল্যান? তোমরা জানো যে এসডিজি ইজ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, নাকি রিপ্ল্যান, নাকি ওপরের দুটোই প্ল্যানের মাধ্যমে এটাকে সেট করা হয়েছে, নাকি বোথ অফ দ্য অ্যাবভ নাকি নান অফ দ্য অ্যাবভ, নাকি ওপরে কোনোটাই নয়? তো বেসিক্যালি এটা সম্পর্কে যদি আমরা পুরো ডিটেলসে বলতে চাই তাহলে কেভিআইসি সম্পর্কে যদি কথা বলি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, which is called the KVIC, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, এটার মাধ্যমে দ্য ইনোভেটিভ প্লাস্টিক মিক্সড হ্যান্ডমেড পেপার which has been developed by the খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশন, এটার মাধ্যমে যে প্লাস্টিকটাকে তৈরি করেছে দ্যাট ইজ দ্য হ্যান্ডমেড পেপার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি this is an invention to recycle waste plastic. এবার এখানে যে রিপ্ল্যান যে প্রজেক্টটা তৈরি করেছে, অপশন বি হেয়ার ইজ দ্য কারেক্ট অপশন, মাঝখানে বলে দিলাম এখানটায় রিপ্ল্যান ওর পুনর্পরিকল্পনা, দ্যাট ইজ এ রিডিউসিং প্লাস্টিক ফ্রম নেচার, দ্যাট ইজ বিন কল্ড রিপ্ল্যান, রিডিউসিং প্লাস্টিক ফ্রম নেচার, দ্যাট ইজ দ্য ডিটেলিংস অফ রিপ্ল্যান। এবং এটা কবে 2018 সালে লঞ্চ করা হয়েছিল, এবং এটাকে কেন করা হয়েছিল? কেভিআইসি মানে যেটা বললাম খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য স্বচ্ছ ভারত অভিযান বা স্বচ্ছ ভারত অভিযানের জন্য যে কমিটমেন্ট রয়েছে কেভিআইসির, সেটার কারণে এটাকে তৈরি করা হয়েছে। এবং এই যে পেটেন্টটা দেওয়া হয়েছে, এই যে হ্যান্ডমেড পাবলিক মিক্সড হ্যান্ডমেড পেপারসের এই যে পেটেন্টটা দেওয়া হয়েছে, এই পেটেন্টটা কত দিনের জন্য দেওয়া হয়েছে? দ্যাট ইজ গোয়িং টু বি ইস্যুড ফর নেক্সট 20 years,
ঠিক আছে, দ্যাট ইজ গোয়িং টু বি ইস্যুড ফর নেক্সট 20 years অ্যান্ড দ্যাট ইজ আন্ডার দ্য পেটেন্ট অ্যাক্ট অফ 1970। দেখো, যে কোনো রকমের পেটেন্ট যখন আসে সেই পেটেন্টটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে, তার আর যে বিভিন্ন অ্যাক্টস রয়েছে তার আন্ডারে এইগুলোকে সেট করা হয়। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান যে পেটেন্ট অ্যাক্ট 1970 তার আন্ডারে এই যে কোনো রকম পেটেন্টকে কন্টিনিউয়েশনে রাখা হয়, এবং কতদিন সেই পেটেন্ট কাজ করবে, কতদিন অবধি সেটি বৈধ, সেটা হচ্ছে 20 বছর। নেক্সট 20 বছর অবধি তাকে বৈধতা দেওয়া হয়েছে। ঠিক, নেক্সট কোয়েশ্চেনে যাব। 2020 সালের বিশ্বের 50টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরকে মানে কোন স্থানে বিচার করা হয়েছে। মানে এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম যে সব থেকে 50টা যে প্রথম সবচেয়ে দূষিত শহর রয়েছে তার মধ্যে সব থেকে প্রথমে কোন শহরটিকে সব থেকে দূষিত ধরা হয়েছে? নিউ দিল্লি, হোতান, গাজিয়াবাদ না জাডবেরি? তো বেসিক্যালি নিউ দিল্লি যদিও পলিউশনের ক্ষেত্রে অনেক হাই, বাট দিস ইজ নট দ্য রাইট অপশন ইন দ্য কেস অফ 2020। তো অ্যাকচুয়ালি গাজিয়াবাদ ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা, পুরো ইন্ডিয়ার মধ্যে আমরা ভালোভাবে শুনবো, হচ্ছে একটা রিপোর্ট যেটা হাউস ফ্রেশ হচ্ছে 2020, দ্যাট ইজ বিন রিপোর্টেড বাই, দ্যাট ইজ এ ব্রিটিশ কোম্পানি, দে হ্যাভ মেড দ্যাট রিপোর্ট কি সব থেকে বেশি দূষিত শহর কোনটা এই হিসাব করে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সব থেকে হ্যাজ বিন নেমড হোতান ইজ দ্য জিনজিয়ান প্রভিন্সে, দ্যাট ইজ নেম দ্য মোস্ট পলিউটেড সিটি। ঠিক আছে, দ্যাট ইজ আফটার গাজিয়াবাদ, এটা মনে রাখতে হবে। তো মোস্ট পলিউটেড সিটি ইন্ডিয়ার মধ্যে প্রথমে যেটা গাজিয়াবাদ ফার্স্ট ইন্ডিয়ার মধ্যে, এবং তারপরে হোতান। কিন্তু এখানে প্রশ্নটা বলা হয়েছে যে এই 50টার মধ্যে তার মানে এই দুটো পড়ে, কিন্তু প্রশ্নটা কি আছে? প্রশ্নটা রয়েছে যে এখানে মোস্ট পলিউটেড সিটি অফ দ্য ওয়ার্ল্ড, সব থেকে বেশি পলিউটেড কোনটা? দ্য রাইট অপশন ইজ অপশন ডি, অস্ট্রেলিয়ান জাডবেরি। অস্ট্রেলিয়ার যে জাডবেরি সেটা হচ্ছে টপ পজিশন পেয়েছে উইথ আদার বিভিন্ন যে অন্যান্য দেশগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে, দ্যাট ইজ দ্য মোস্ট পলিউটেড কান্ট্রি, এবং তারপরে পাকিস্তান, ইন্ডিয়া এবং মঙ্গোলিয়া রয়েছে। কিন্তু এখানটা একটা জিনিস জানার, এখানে হচ্ছে জাডবেরি টপ করেছে, যেখানটায় ইন্ডিয়ার গাজিয়াবাদ হ্যাজ been selected as the second most polluted city. Ghaziabad is second and Hotan is the third. ঠিক আছে, চায়নার হোতান। তো এই নিউ দিল্লি মধ্যে এই 50টি শহরের মধ্যে থাকলেও এই প্রথম 3টের মধ্যে এরাই পড়ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য আর্থ স্পিনার কার দ্বারা রচিত? আর্থ স্পিনার অথার্ড বাই হোম? অরুন্ধতী রায়, অনুরাধা রায়, সুধা মূর্তি, বৃষা জৈন, ওর ওপরে কেউই নয়। তো বেসিক্যালি প্রথমে বলবো যে এখানে যে আমরা এখানটা আমরা পেয়েছি বৃষা জৈনের নাম, বৃষা জৈনকে ওপরের নান অফ দ্য অ্যাবভ তো হবেই না, কারণ 3টের মধ্যে একজন আমাদের হতেই হবে। তো বেসিক্যালি বৃষা জৈন, শি ইজ ফ্রম কলকাতা। বৃষা জৈন, শি ইজ ফ্রম কলকাতা। দ্য ইয়ার দ্যাট ওয়াজন্ট দ্য ডায়েরি অফ 14 years old, that is been written by Brisha Jain. She is a Kolkata based girl. And Sudha Murthy, eminent author, এবং তার হাউ দ্য আর্থ গট ইট বিউটি, দ্যাট ইজ বিন রিটেন বাই সুধা মূর্তি। অনুরাধা রায় যে লেখা সেটা হচ্ছে দ্য আর্থ স্পিনার। ঠিক আছে, দ্যাট ইজ দ্য অথার্ড বাই হা। নাও সেকেন্ড কোয়েশ্চেনে যাব। খেল রত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? খেলরত্ন অ্যাওয়ার্ড রিনেমড করা হয়েছে কি নামে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন, নাকি উপরে কোনোটাই নয়? তো বেসিক্যালি দ্য রাইট অপশন ইজ খেলরত্ন অ্যাওয়ার্ড হ্যাজ বিন রিনেমড অ্যাজ দ্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। অ্যান্ড হোয়াট ইজ বিন টোল্ড হিয়ার কি বিকজ মেজর ধ্যানচাঁদ, যার হচ্ছে বার্থডে সেলিব্রেট করা হয় অ্যাজ এ ন্যাশনাল স্পোর্টস ডে। মেজর ধ্যানচাঁদের বার্থডে কি হিসাবে পরিচালনা করা হয়? ন্যাশনাল স্পোর্টস ডে। ঠিক আছে, ন্যাশনাল স্পোর্টস ডে, হুজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল স্পোর্টস ডে। এবং তিনি কিন্তু 3টে অলিম্পিক গোল্ড পেয়েছেন ফর দ্য কান্ট্রি ইন হকি, এবং সেই কারণেই এই যে অ্যাওয়ার্ডটি, যেটা হচ্ছে ইনগ্রেট করা হয়েছে 1991 to 1992 টাইম থেকে, দ্য অ্যাওয়ার্ড ইজ কম্প্রাইজ এ মেডালিয়ান, এ সার্টিফিকেট অ্যান্ড ক্যাশ প্রাইজ 25 লাখের। এবং এরপরে এই যে খেলরত্ন অ্যাওয়ার্ড এবং অর্জুন অ্যাওয়ার্ড, আমরা জানি অর্জুন অ্যাওয়ার্ড হচ্ছে একটা সেগমেন্টে দেওয়া হয়, রাজীব গান্ধী খেলরত্ন, দ্যাট ইজ অলসো ডিফারেন্ট ওয়ান। এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হু হ্যাজ বিন মেডেল ইন দ্য প্যারাঅলিম্পিক হু কনফার্ড দ্য রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ দ্য খেলরত্ন ওয়াজ বিশ্বনাথন আনন্দ। তো তাহলে কি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডস
is Khel Ratna Award, the same thing that has been renamed as the Major Dhyan Chand Khel Ratna Award. নেক্সট কোয়েশ্চেনে যাব, কোন দিনটি নাগাসাকি দিবস হিসাবে স্মরণীয়? নাগাসাকি আমরা জানি হিরোশিমা নাগাসাকির দ্য মোস্ট ডেঞ্জারাস দ্য ফ্যাট ম্যান অ্যান্ড লিটল বয় বম্বিং কেস, যেটা অ্যাটমিক বম কেস হয়েছিল, সেই সময়কার যে দিনটা যেটাকে কমেমোরেট করা হয় অ্যাজ এ নাগাসাকি ডে, সেটা কবে? আমরা জানি যে 1945 সালে এই দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউনাইটেড স্টেটস একটা অ্যাটমিক বোম নাগাসাকির ওপর যখন ফেলে, তার নাম ছিল, তবে দুটো জায়গা জাপানে ক্ষতিগ্রস্ত করানো হয়, একটা হিরোশিমা অ্যান্ড আদার ইজ নাগাসাকি। তো নাগাসাকিতে যে ড্রপ করানো হয়েছিল সেই তার কোড নেম ছিল, সেই তার নাম ছিল ফ্যাট ম্যান, আর হিরোশিমাতে ছিল লিটল বয়। তো এটা হচ্ছে 3 দিন পর, মানে যেদিনকে হিরোশিমাতে বম্বিং হয় তার 3 দিন পর এটা সেকেন্ড রাউন্ডে এটা একটা এই বম্বিংটা করা হয়, এবং দ্যাট ইজ অন 9th অগস্ট। সো আফটার 1945 এর 9th আগস্টের পরবর্তীকাল থেকে এই দিনটাকে পুরো মানে বিশ্বব্যাপী থেকেও, এবং বেসিক্যালি জাপানে এটা হচ্ছে কি হিসাবে পালন করা হয়, নাগাসাকি দিবস হিসাবে, দ্যাট ইজ অন 9th অগস্ট। অলওয়েজ রিমেম্বার দিস theory, and I'm pretty sure this class was very much helpful for you guys, and I'm sure that you will not forget to put your comment down there, and if you have any queries regarding our course or any detailings of study IQ, so you can contact any of this number. Bye bye, take care. তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ অবধি পড়াশোনা ভালোভাবে করো, নিজেদের খেয়াল রাখো। বাই বাই।